দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত সাবরিন চৌধুরী। মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনি বুনন। বিষণ্ণতা এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত না হলেও সবার মাঝে কিন্তু বিষণ্ণতা কাজ করে। বিষণ্ণতার কারণে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবনে ছন্দপতন ঘটে। এই বিষণ্ণতা অনেকটাই ঘুণের মতন, ধীরে ধীরে আপনার আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। বিষণ্ণতার কারণে সংসার জীবনে নেমে আসতে পারে অশান্তি, কিন্তু এই বিষণ্ণতা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। বিষণ্ণতা থেকে রেহাই পেতে কি করণীয়, কি করা উচিত, এই বিষয়গুলো তুলে ধরতে আমাদের আজকের পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে শীতকালে বিষণ্ণতা। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। স্যার কেমন আছেন? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। জি ভালো আছেন? ভালো আছি স্যার, এবং স্বাগত আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। স্যার, আজকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে শীতকালে বিষণ্ণতা নিয়ে আমরা কম বেশি সবাই এখন অনেক বেশি কথা বলি। প্রথমে একটু জানতে চাই যে বিষণ্ণতা আসলে কি। আমরা যদি রোগ হিসেবে বলি বিষণ্ণতা, যেটাকে আমরা বলছি ক্লিনিক্যাল ডিপ্রেশন, সেটা কিন্তু একটু ভিন্ন বিষয়। যে আমরা যেটা বলি যে দৈনন্দিন বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনার কারণে, নেতিবাচক কারণে, মানে ঘটনার কারণে যে আমাদের যে মন খারাপ হয় বা মন বিষণ্ণ হয়, সেইটার থেকে কিন্তু আলাদা। বিষণ্ণতা আমরা তখন রোগ হিসেবে, মানসিক রোগ হিসেবে বিষণ্ণতা তখনই বলি যদি কোনো ব্যক্তির মধ্যে, যদি আমরা বলি তার নির্দিষ্ট সময় ধরে 14 দিন, মানে 2 সপ্তাহ বা তার বেশি ধরে যদি সময় ধরে যদি তার মন খারাপ, হতাশা, বিষণ্ণতা হওয়া, এবং সেই সাথে যদি তার মানে সবকিছুর প্রতি অনীহা, এবং এর সাথে শারীরিক এবং মানসিক অনেকগুলো লক্ষণ থাকে, এবং থাকার কারণে তার যদি পারিবারিক, ব্যক্তিগত এবং পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটাকে কিন্তু আমরা রোগ হিসেবে বিষণ্ণতা বা ডিপ্রেশন বা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলে থাকি। আচ্ছা, তাহলে সুতরাং একটা নির্দিষ্ট সময় যাব যদি কারো মন খারাপ থাকে, সুতরাং মন খারাপ যেটা আমরা বলছি সেটা মানে কিন্তু আসলে বিষণ্ণতার রোগ বলছি না। সব সময় নয়, কারণ যদিও মানে মন খারাপ বা আমরা বলি ডিপ্রেসড মুড বা মন খারাপ হওয়া হচ্ছে বিষণ্ণতার মূল লক্ষণ, এবং সেই সাথে সাথে তার সবকিছুর প্রতি কিন্তু আগ্রহ চলে যাওয়া বলতে আমরা যদি সহজভাবে বলি, যেমন যার খেলাধুলার প্রতি আগ্রহ আছে তার কোনো ইন্টারেস্ট পাবে না। যে যিনি গৃহিণী, হয়তো তার বাসায় লোকজন আসলে তার ভালো লাগতো, রান্না করতে ভালো লাগতো, অথবা দেখা গেল যে তার মেহমান আসলে সে খুব খুশি হতো, কিন্তু এখন আর কিন্তু এগুলো হচ্ছে না, যার তার কোনো কিছুর প্রতি আগ্রহ নাই। এবং দৈনন্দিন জীবনে সেটা প্রভাবটা পড়ছে। দৈনন্দিন কাজগুলো, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ইভেন আমরা বলি যে পড়াশোনা, ছাত্রছাত্রীদের মধ্যে যেটা আমরা দেখি, স্টুডেন্টদের মধ্যে, তাদের মধ্যে বিষণ্ণতা হলে তাদের পড়াশোনার আগ্রহ কমে যায়, ভুলে যায়, মনে থাকে না, এবং স্কুলে যাওয়া বা মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া বাদ দেয়। তারপরে এবং যে দেখা গেল ক্রিকেট খেলে দেখে আনন্দ পাচ্ছে, সে কিন্তু খেলা দেখে আর কোনো আনন্দ পাচ্ছে না। ইভেন স্মোকার, ধূমপাই, যে ধূমপান করে আনন্দ পায় বা ভালো লাগে, সে ধূমপান আর করছে না। মানে এই যে চিত্রটা, আমরা যেটা বলি যে সবকিছুর প্রতি অনীহা, যেটা আসলে মূল কারণ হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট সবকিছুর প্রতি, এবং যেটার প্রভাব কিন্তু বিভিন্ন জায়গাতে পড়ছে, তার ব্যক্তিগত জীবনে, পেশাগত, পারিবারিক জীবনে। এই অবস্থা যদি আপনার 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে চলে, তখন কিন্তু সেটা আমরাকে মানসিক রোগ হিসেবে বিষণ্ণতা বলে থাকি, এবং তখন সেটাকে অ্যাড্রেস করা উচিত। এবং শুনলে হয়তো মনে হতে পারে বিষণ্ণতা রোগ কি, এমন কি ব্যাপার। কিন্তু আমি একটা উদাহরণ দিই, যে আমাদের একজন চিকিৎসক, উনি অর্থোপেডিক্সে কাজ করতেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, ইয়াং তরুণ ডাক্তার, উনি কিন্তু খুব ভালো, বয়স 30-এর মতো হবে বা তার কম। উনি রেগুলার কাজ করতেন। একটা পর্যায়ে তার বিভাগীয় প্রধান আমাকে ফোন দিয়ে জানালেন যে আমার এক ডক্টরের সমস্যা, তুমি একটু দেখে দাও। তো আমি দেখার পরে দেখলাম যে তার সিভিয়ার ডিপ্রেশন, এবং সে কিন্তু অকেজো হয়ে গেছে। মানে তার কোনো রেগুলার যে ডিউটি, রুগী দেখার কাজ, অপারেশনের অ্যাসিস্ট করা বা অন্যান্য কাজ, সেগুলো সে করতে পারছিল না। এবং প্রায় 1 মাস চিকিৎসা নেওয়ার পরে কিন্তু আবার সে কাজে যোগদান করে সুস্থ অবস্থায় ফিরে গিয়েছে। তো এই চিত্রটা বলার, একটা শেয়ার করার মূল উদ্দেশ্য, যে অনেকে ভাবতে পারেন যে বিষণ্ণতা রোগে, মন খারাপ, এটাকে এত গুরুত্ব দেওয়ার কি প্রয়োজন। এবং যেটা আমরা আমাদের কালচারাল পার্সপেক্টিভে, আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, যেমন বিষণ্ণতার যে বহিঃপ্রকাশ বা লক্ষণগুলো, মানে ওয়েস্টার্ন সোসাইটিতে বা পশ্চিমা দেশগুলোতে যেভাবে প্রকাশ পায়, আমাদের দেশে কিন্তু সেইভাবে পায় না। যেমন ওইখানে কিন্তু দেখা যাচ্ছে যে কারো মন খারাপ হলে সেই চিকিৎসক জেনারেল ফিজিশিয়ানের কাছে যাচ্ছে বা গিয়ে বলছে আমার মন খারাপ, ভালো লাগছে না, তারপর হয়তো জেনারেল ফিজিশিয়ান বা জিপি হচ্ছে স্পেশালিস্ট সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করছে। কিন্তু আমাদের কাছে দেখা যাচ্ছে, আমাদের দেশে আমরা যেগুলো দেখি, যেমন শারীরিক লক্ষণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে। যেমন কেউ এসে হয়তো বলছে না যে আমার মন খারাপ, কিছুই ভালো লাগে না, কিন্তু দেখা যাচ্ছে তার ঘুমের সমস্যা, খাওয়া দাওয়া হচ্ছে না, অনিদ্রা হচ্ছে, তারপর দুর্বল হয়ে যাচ্ছে, ক্লান্তি বোধ করছে, তারপরে তার সেক্সুয়াল আর্জ কমে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এবং অনেক সময় অস্থিরতা, সিরিয়াস ধরনের অস্থিরতা হয়, আমরা বলি এজিটেটেড ডিপ্রেশন। আবার অনেক সময় একদমই মানে স্টুপর বলি আমরা, একদম মরার মতো পড়ে থাকে, উঠে গিয়ে 1 গ্লাস পানি খাবে, সেই ইচ্ছাও তার হয় না। এবং সেই সাথে সাথে কিন্তু আমরা বলি তার নেতিবাচক চিন্তা, যে অনেক সময় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে অপরাধ বোধে ভোগা। যে অনেক সময় বলে যে বিষণ্ণতা রোগীরা কিন্তু বিভিন্ন জনের কাছে গিয়ে মাপ চায়,
যে বলে যে আমি মনে হয় যা সিদ্ধান্ত নিয়েছি জীবনে খুব ভুল করেছি, অথবা খুব অফিসের খুব ক্ষুদ্র একটা ভুল, যেটার জন্য তার কোনো পানিশমেন্ট হওয়ার সুযোগ নাই বা হওয়ার কোনো চান্সও নাই, কিন্তু সে সবসময় ভয় আতঙ্কে থাকছে যে এটার বিরুদ্ধে তার বিরুদ্ধে কোনো মানে মামলা বা অ্যাকশন বা মামলা বা কোনো বিভাগীয় তদন্ত করবে কিনা। তাহলে এই যে বিষয়গুলো তার কিন্তু ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং তার যে পেশাগত জীবন এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়ে। মানে সে সারাক্ষণ নিজেকে আসলে একটা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে নেগেটিভ, এবং সবসময় সে আশেপাশে একটা মনে করে যে তার নিজের সম্পর্কে ভবিষ্যৎ আর কিছু করতে পারবে না, হোপলেসনেস যে বলে আমরা বলি। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আমরা বলি, স্টুডেন্টরা বলে যে হয়তো তার জিপিএ 5 ভালো নাম্বার পেয়েছে, সে পরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডিপ্রেশনে আক্রান্ত হয়ে বলছে সে পাসই করতে পারবে না। আসলে ব্যাপারটা এরকম না। আমরা বলি কগনিশন বা চিন্তার প্যাটার্নটা এত বেশি নেতিবাচক হয় যে তার মধ্যে কোনো আত্মবিশ্বাস বলে আর কিছু থাকে না। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আত্মহত্যার চিন্তা, আত্মহত্যার প্রচেষ্টা, 3টা কথা আছে। আর একটা হচ্ছে প্যাসিভ উইশ অফ ডেথ, যেটা আমাদের একটা ধর্মীয় বিশ্বাস আছে, যেমন ইসলাম ধর্মে যেটা বলা হয় যে আপনার আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ, তো তখন কিন্তু বিষণ্ণতার রোগীরা আমাদের কাছে এসে বলেন যে তার কষ্টটা এই পরিমাণে যে সে মানে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে নিয়ে যান। তারপরে সে কিন্তু নিজের থেকে সুইসাইডাল থট, যেটা আমাদের একটা ধর্মীয় কারণে মানে প্রোটেক্টিভ ফ্যাক্টর, যে মানে মুসলিম কান্ট্রিগুলোতে কিন্তু আপনার সুইসাইডের রেট তুলনামূলকভাবে কম। তো এই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি তার আত্মহত্যার চিন্তা, এবং অনেক সময় কিন্তু আত্মহত্যা হয়েও যায়। এবং আত্মহত্যার কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা বলি মানসিক রোগ হিসেবে এককভাবে সবচেয়ে শীর্ষে আছে কিন্তু বিষণ্ণতা বা ডিপ্রেশন। আসলে অনেকেই আসলে বলতে শোনা যায় যে এটা যদি মহাপাপ না হতো তাহলে কিন্তু অনেক আগে আমরা বলছি সুইসাইডাল থট, মানে তার আত্মহত্যার চিন্তা আসে, কিন্তু ধর্মীয় চিন্তার কারণে তার একটা গার্ড বা প্রোটেকশন তৈরি হয় যে না, আত্মহত্যা যেহেতু মহাপাপ, আমার সমস্ত ইবাদত সব শেষ হয়ে যাবে। সেই জন্য কিন্তু সে এইভাবে বলে যে এত কষ্ট আমার, যে আল্লাহ আমাকে নিয়ে যাক, তাহলেই ভালো হয়। তাহলে এটা হচ্ছে প্যাসিভ উইশ অফ ডেথ। এই যে বিষণ্ণতা রোগটা, এটার কি ছেলে মেয়ে যদি আমরা বিচার করি এবং বয়স ভেদে আসলে এর ভিন্নতা কেমন? আমরা বলি সাধারণত যেটা দেখি, বয়স ভেদে যে কারো ডিপ্রেশন হতে পারে। আমরা বলি কিশোরী থেকে শুরু করে তরুণী এবং শিশুদেরও হতে পারে। জি জি জি, হ্যাঁ, চাইল্ডহুড ডিপ্রেশনও হতে পারে এবং প্রবীণ বয়সেও হতে পারে। কিন্তু আমরা বলি কিছু কিছু বয়স আবার ঝুঁকিপূর্ণ। যেমন আমরা বলি বিষণ্ণতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়সের মধ্য বয়স, মানে 25 থেকে 40, এটা সবচেয়ে বেশি। আরেকটা হচ্ছে লেট লাইফ ডিপ্রেশন, যেটা প্রবীণদের বিষণ্ণতা 60-এর পরে, যেটা গিয়ে অনেক বেশি হয়। কারণ ওই সময় জীবন একাকিত্বে মানে একটা ব্যাপার থাকে, ছেলে মেয়ে বিদেশ চলে যায়, একা থাকতে হয়, এবং তার শারীরিক বিভিন্ন রোগ থাকে। ফিজিক্যাল মানে ডিজিজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন যে কোনো ধরনের শারীরিক রোগ, যেমন ডায়াবেটিস, প্রেশার, যেমন যার স্ট্রোক হয়েছে সম্প্রতি, অথবা ধরেন যে কোনো ধরনের আপনার বলি এন্ডোক্রাইন ডিসঅর্ডার, হাইপোথাইরয়েডিজম, তারপর ক্যান্সার, এইসব কারণে আমরা বলি যে কমিউনিটিতে মানে জনগণের মধ্যে যে বিষণ্ণতার হার, যেটা আমরা বলে থাকি পুরুষদের ক্ষেত্রে সাধারণত মানে কম, মানে মহিলাদের পুরুষের থেকে প্রায় দ্বিগুণ। যেমন 4 থেকে 6% আমরা বলি পুরুষদের ক্ষেত্রে, আর 6 থেকে 10% হচ্ছে মহিলাদের মধ্যে, কমিউনিটি বা মানে আমরা বলি মানে সমাজের ভেতরে। কিন্তু এইটাই কিন্তু আপনার যে মেডিকেল সেটিং, আপনি যদি মনে করেন যে সব রোগী ভর্তি আছে, আউটডোরে যারা আসছেন রোগী, তাদের মধ্যে কিন্তু বিষণ্ণতার হার অনেক বেশি। এবং সেই ক্ষেত্রে আমরা বলি কোমরবিডিটি, যে শারীরিক যদি কোনো রোগ থাকে, যেগুলোর কথা আমি বললাম, বিশেষত ডায়াবেটিস অথবা হাইপারটেনশন, এইসব যদি থাকে, এবং সেই ক্ষেত্রে মানে বিষণ্ণতার মানে মানে প্রিভ্যালেন্স রেট প্রায় 3 থেকে 4 গুণ। ইভেন বলা হয় ক্যান্সারে আমরা বলি যেটা প্রায় মিনিমাম 40%, মানে মানে যারা যদি ক্যান্সার আক্রান্ত, তাহলে এই মেডিকেল ইলনেস, শারীরিক রোগ কিন্তু বিষণ্ণতার একটা অন্যতম ঝুঁকি। সেই সাথে আমরা বলি যে তার বেড়ে ওঠার প্রক্রিয়া, আর্লি লাইফ, যেমন তার ছোটবেলায় যদি কারো বাবা মা মারা যায়, বাবা মার ডিভোর্স, অথবা যদি ম্যারিটাল ডিসহারমনি, বাবা মার মধ্যে দাম্পত্য কলহ, অথবা যদি ফিজিক্যাল শারীরিক বা মানসিক অ্যাবিউজ বলে, আমরা বলি সেক্সুয়াল অ্যাবিউজ, এই যে মানে ব্যাপারগুলো, এগুলো কিন্তু লেট লাইফে বা পরবর্তীতে কিন্তু বিষণ্ণতার একটা বড় ধরনের ঝুঁকি হিসেবে কাজ করে। এবং সেই সাথে আমরা বলি যে তার যদি নেগেটিভ ইভেন্টস, ডিভোর্স, পড়াশোনায় খারাপ হওয়া, সেপারেশন, তারপরে ইদানিং আমরা তরুণ প্রজন্মের মধ্যে যেটা দেখছি যে তাদের মধ্যে ব্রেকআপ, তারপরে পড়াশোনায় খারাপ হওয়া, তারপরে হচ্ছে আমরা বলি ইন্টারনেট বা ডিজিটাল অ্যাডিকশন, যেটা বলে ফেসবুক, এবং মাদকাসক্তি কিন্তু ডিপ্রেশনের একটা অন্যতম কারণ। যে কোনো ধরনের মাদক, আমরা যেটা বলি ক্যানাবিস বা গাঁজা, তারপরে অ্যালকোহল, তারপরে আমরা অ্যামফিটামিন বলে ইয়াবা, যে কোনো ধরনের মাদকও কিন্তু আপনার ডিপ্রেশন বা বিষণ্ণতা হওয়ার জন্য অন্যতম একটা ঝুঁকি। তো আমাদের যখন আমরা কারণগুলো খুঁজতে যাই বা আমরা যখন চিকিৎসা দিই, তখন কিন্তু এগুলো অ্যাসেসমেন্ট করাটা বিষণ্ণতা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে খুবই জরুরি। জি স্যার, এই সাথে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সামাজিক অস্থিরতা দিন দিন বাড়ছে, এবং মানুষ কিন্তু এই যে যদি আমি একদম খুব কারেন্ট সিচুয়েশনের কথা বলি, অনেকে কিন্তু বলেন যে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি যে আমি আসলে সবকিছু মিলিয়ে পেরে উঠছি না, তখন কিন্তু সে একটা খুব হতাশা বোধে ভোগে। ইকোনমিক ক্রাইসিস বা ইকোনমিক যে চাপ, মানে আমরা বলি অর্থনৈতিক চাপ বা যে কোনো ধরনের মানসিক চাপ, তারপরে আপনার ধরেন যে তার পারিপার্শ্বিক অবস্থান, এবং তার মানে যে আমরা বলি যে কর্মক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ কর্মক্ষেত্রে আমাদের জীবনের একটা বড় অংশ সময় কাটাতে হয়। সেই কর্মক্ষেত্রে যদি অবস্থানটা যদি হস্টাইল হয়, তার প্রতি নেতিবাচক হয়, সাপোর্টিভ যদি না হয়,
এবং কর্মক্ষেত্রে আমরা বলি ভায়োলেন্স, অ্যাবিউজ, ভার্বাল ফিজিক্যাল অ্যাবিউজ, এগুলো কিন্তু খুব পাওয়া যায়। তো এবং যেহেতু তার একটা বড় অংশ থাকতে হয়, এবং স্কুলে কিন্তু অনেক সময় বুলিং এর শিকার হয়, যে অন্য ছাত্রছাত্রী এবং টিচারদের দ্বারাও হয়। আমরা বলি অনেক সময় বলা হয় যে টিচার হয়তো বাচ্চারা স্কুলে গেলে কোনো একটা ব্যাপার পারলো না বা রেজাল্ট খারাপ করলো, তাকে এমন ভাবে মানে বলা হলো যে সে আর পড়াশোনার মানে স্কুলে যাওয়াই ছেড়ে দিল বা তার আগ্রহ কমে গেল। তো আমাদের কিন্তু এই সামগ্রিক বিষয়গুলো অবশ্যই বিবেচনা রাখতে হবে, যে বিষণ্ণতার যে কারণগুলো আছে সেই ক্ষেত্রে যখন আমরা জিজ্ঞেস করি বা জানতে চাই, তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের মানে জানতে হবে, এবং সেই ক্ষেত্রে অ্যাসেসমেন্টটা বা ইতিহাস নেওয়া বা হিস্ট্রি নেওয়াটা, মানসিক অবস্থার পর্যবেক্ষণ বা মেন্টাল স্টেট এক্সামিনেশন, এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা, ইনভেস্টিগেশন খুব গুরুত্বপূর্ণ। কারণ তার এই মেডিকেল ইলনেসের কারণে হলো ডিপ্রেশন নাকি তার অন্য কারণে হলো, সেটা আমাদেরকে অ্যাসেসমেন্ট করার জন্য রুটিন টেস্টগুলো করতে হয়, বিশেষত থাইরয়েড ফাংশন টেস্ট। তারপরে আপনার যদি কারো মানে মাদকাসক্তির ইতিহাস থাকে কিনা, ড্রাগ স্ক্রিনিং করতে হয়। বয়স্ক পেশেন্টদের মধ্যে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা, ইভেন সিটি স্ক্যান, মানে এই পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু আমরা সিদ্ধান্ত নেই যে উনি মানসিক মানে ক্লিনিক্যাল ডিপ্রেশন বা মানসিক রোগ বিষণ্ণতায় আক্রান্ত। স্যার, এই যে বিষণ্ণতা রোগের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? ফ্যামিলি হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন বলি বিষণ্ণতার বায়োলজিক্যাল যে কজ বা জৈবিক যে কারণ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলি জেনেটিক কজ অথবা বায়োলজিক্যাল কজ। যে ফ্যামিলির মধ্যে যদি কারো মানে বিষণ্ণতা থেকে থাকে, যে কারো তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, সেক্ষেত্রে আমরা বলি জেনেটিক লোডিং, যে তার মানে ক্লোজনেসটা কতটুকু, যে বাবা মার মধ্যে বা ভাই বোনের থাকলে কিন্তু তার মানে ঝুঁকিটা অনেক বেশি, কিন্তু ধরেন কাজিনদের মধ্যে থাকলে তখন সেটা কমে আসবে, জেনেটিক লোডিং কমে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে টুইন স্টাডি যেগুলো করা হয়েছে বা অ্যাডপশন স্টাডি, সেখানে দেখা গিয়েছে যে বিষণ্ণতা কিন্তু মানে জেনেটিক কারণ একটা খুব গুরুত্বপূর্ণ। তবে সেই ক্ষেত্রে এনভায়রনমেন্ট বা পরিবেশগত এবং মনোসামাজিক কারণ যেগুলো নিয়ে আমি কথা বললাম বা আমরা কথা বললাম, সেগুলোও কিন্তু অনেকাংশে দায়ী। তবে বায়োলজিক্যাল কজটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, সেই ক্ষেত্রে আসলে বিষণ্ণতার ক্ষেত্রে বা যে কোনো মানসিক স্বাস্থ্যজনিত যে কোনো ওষুধ নেওয়ার ক্ষেত্রে কিন্তু মানুষের মাঝে এক ধরনের ভয় কাজ করে, যেটা মনে হয় আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখবে, এরকম কিছু বিষয়। তাহলে বিষণ্ণতা রোগের যে ওষুধগুলো যে লম্বা সময় আসলে কন্টিনিউ যদি করতে হয়, সেই ক্ষেত্রে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়টা আসলে কেমন? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে পেশেন্ট সিলেকশন খুবই ইম্পর্টেন্ট, যে তার বয়স, তার মানে এইজ, সেক্স, আমরা বলি তার মানে পারিপার্শ্বিক অবস্থান, এবং তার কোনো শারীরিক রোগ আছে কিনা, খুব গুরুত্বপূর্ণ এটা। কারণ আমরা বলি যে মানে ওল্ডার মানে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেগুলো, সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে তীব্র বিষণ্ণতায়, কিন্তু তাদের আবার কিছু সাইড ইফেক্ট থাকে, যেমন যাদের হার্টের রোগ থাকে, তারপর আপনার ধরনের প্রোস্টেট এনলার্জমেন্ট থাকে, বা তাদের যদি গ্লুকোমা থাকে বা এই ধরনের রোগ, যেখানে আমরা বলি অ্যান্টিকোলিনার্জিক সাইড এফেক্ট গুলো বেশি, সেগুলো কিন্তু তখন আমরা অ্যাভয়েড করি। তখন আমরা যেগুলো নিউয়ার জেনারেশন বলি, যেগুলো SSRI, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, যেগুলোতে আপনার হার্টের যে কার্ডিওটক্সিসিটির এই ইফেক্টগুলো থাকে না, তারপরে আপনার ওই যে অন্যান্য যে সমস্যা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু তখন আমরা এই নতুন যে ওষুধগুলো, যেমন আমরা বলি মানে ফ্লেক্সিটিন, প্যারাক্সিটিন, সার্ট্রালিন, এই যে ওষুধগুলো, তো এবং কিছু কিছু ওষুধ আবার ওয়েট গেইন হতে পারে, তখন আমরা এটা বলে দিই, অথবা তাকে ওয়েট রিডাকশনের জন্য ব্যায়াম, হাঁটাহাঁটি এবং খাদ্য অভ্যাস, এক্সারসাইজ, এই বিষয়গুলো। কিন্তু চিকিৎসা লাগলে তো ওষুধ দিতেই হবে, কারণ যে কোনো ওষুধ, যে আমরা বলি ডায়াবেটিস, হাইপারটেনশন, যে কোনো রোগেরই কিন্তু মানে ওষুধের সাইড ইফেক্ট থাকবে। এবং সেটা কি মানে কনজুগাল লাইফেও কোনো এফেক্ট পড়ে কিনা, সেটা অনেক সময় কিছু কিছু হতে পারে। যেমন অনেক সময় যে কিছু কিছু ওষুধ হয়তো এরকম মানে প্রবলেম করতে পারে, তখন সেক্ষেত্রে ওষুধ বদলিয়ে যেগুলো নতুন ওষুধ, মিট্রাজেপিন, যেগুলোতে এই ধরনের সমস্যা নাই, সেটা দিতে হবে। কিন্তু অবশ্যই তাকে আমাদেরকে মানে তাকে মানে সাইকিয়াট্রিস্ট, একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং আমরা প্রথমে কিন্তু বলে দিই যে ওষুধ খেলে এই সমস্যা হতে পারে, এবং প্রয়োজন হলে তার জন্য যেটা অ্যাডজাস্ট হবে শরীরে যে ওষুধটা, এবং সেটা আমার এখানে পেশেন্টস চয়েস একটা খুব গুরুত্বপূর্ণ। অনেক রোগী এসে আমাদেরকে বলে যে এই ওষুধ আমি খেয়ে আমার খুব সিরিয়াস সাইড ইফেক্ট হয়েছে, তখন কিন্তু অবশ্যই আমাদের অবশ্যই এটা মানে বাদ দিয়ে অন্য যে অপশনগুলো সেইটা ব্যবহার করা উচিত। তো এই বিষয়টা কিন্তু আমরা যখন ওষুধ লিখি, তাদের সাথে আলোচনা করে, রোগী যারা আসেন বা তাদের গার্ডিয়ান যারা আছে, তাদের সাথে সাইড ইফেক্ট গুলো বুঝিয়ে দেওয়া, যাতে সেটা কিভাবে দূর করা যায় এবং খুবই অল্প মাত্রায় রাখা যায়, সেই চেষ্টা করলে কিন্তু আপনার খুব ইফেক্টিভলি বা আমরা বলি যে খুব সাকসেসফুলি কিন্তু এই চিকিৎসাটা দিলে কিন্তু তারা খুব দ্রুতই সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। জি স্যার, আমরা এই বিষয়ে স্যার আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা শীতকালীন বিষণ্ণতা নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। চ্যানেল পরিবর্তন না করে RTVর সাথেই থাকুন। আমার জীবনে আমি যা যা চেয়েছি হয় অর্জন করেছি, না তো ছিনিয়ে এনেছি। এলাকায় কোনো নতুন সুন্দরী মায়া আসলে তো লিস্টের মধ্যে অটো আপডেট করে দিবি। তুই তো একটা পেটতারো, তুই তো একটা প্রেমেন্ট। আমি বড় হয়েছি। ওই লোকটাকে থাপ্পড়
মারলা কেন? সমাজ থেকে ডর বই উঠে গেছে আপা। আপা বউয়ের অফিসে হাজবেন্ডের চাকরি করা তো ঠিক হবে না। ও মাই গড, ইমান জামাই আমার গাড়ির সাথে ড্রাইভার কিনে নিয়ে আইছে। আমার স্বামীকে বিয়ে করে আমাকে মা ডাকা হচ্ছে না। প্রত্যেক বছর আমাদের একটা দিন আসে, আমি আমার পুরোটা জীবন তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু তোমার জীবন থেকে 2 বছর আমাকে দাও। খালি চোখে যা দেখা যায় তা কিন্তু সবসময় ঠিক না। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায় না। আমি মদ খাবো না। আরে বাবা, এটা খাওয়ার সময় আমার মেয়ে মানুষের সঙ্গ প্রয়োজন হয়। হয় মারতে হবে নয়তো মরতে, খেলতে হবে সবাইকে। মানুষের জীবন কি গল্পের মতো? আমার জীবনে আমি যা যা চেয়েছি হয় অর্জন করেছি না তো ছিনিয়ে এনেছি। এলাকায় কোনো নতুন সুন্দরী মায়া আসলে তোর লিস্টের মধ্যে অটো আপডেট করে দিবি। তুই তো একটা পেটতারো, তুই তো একটা প্রেমেন্টো। আমি বড় হয়েছি। ওই লোকটাকে থাপ্পড় মারলা কেন? সমাজ থেকে ডর বই উঠে গেছে আপা। আপা বউয়ের অফিসে হাজবেন্ডের চাকরি করা তো ঠিক হবে না। ও মাই গড, ইমান জামাই আমার গাড়ির সাথে ড্রাইভার কিনে নিয়ে আইছে। আমার স্বামীকে বিয়ে করে আমাকে মা ডাকা হচ্ছে না। প্রত্যেক বছর আমাদের একটা দিন আসে, আমি আমার পুরোটা জীবন তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু তোমার জীবন থেকে 2 বছর আমাকে দাও। খালি চোখে যা দেখা যায় তা কিন্তু সবসময় ঠিক না। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায় না। আমি মদ খাবো না। আরে বাবা, এটা খাওয়ার সময় আমার মেয়ে মানুষের সঙ্গ প্রয়োজন হয়। হয় মারতে হবে। আত্মবিশ্বাস কমে যাওয়া, ভুলে যাওয়া। অনেকে শুধুমাত্র এসে বলে কমপ্লেন একটাই যে আমি ভুলে যাচ্ছি, পড়াশোনা কোনো মনে রাখতে পারছি না। যেমন সামনে সম্ভবত এই এসএসসি পরীক্ষা শুরু হবে মানে কিছুদিন পরে, তো পরীক্ষার্থীরা এসে কিন্তু অনেকে বলছে যে তার কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার যে শিশু কিশোরদের মধ্যে বিষণ্ণতার সাথে কিন্তু এংজাইটি বা উদ্বেগও থাকতে পারে, প্যানিকড হয়ে যাচ্ছে, অস্থিরতা, মানে অস্থির হয়ে যায়, তার পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, এটাও কিন্তু একসাথে থাকে। তো তাদের লক্ষণগুলো কিন্তু বড়দের থেকে একটু আলাদা থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে ওষুধের ক্ষেত্রেও কিন্তু সবগুলো ওষুধ ভালো কাজ করে না, কিন্তু স্পেসিফিক কিছু ওষুধ যেগুলো মানে শিশু কিশোরদের মধ্যে কাজ করে, তো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন আমরা বলি যে মহিলাদের ক্ষেত্রে প্রসব পরবর্তী আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা আমরা বলি, সেখানে আবার কিছুটা প্রকারভেদ আছে। যেমন আমরা বলি যে অনেক সময় যে ম্যাটারনিটি ব্লু যেটা খুব মৃদুমাত্রার বিষণ্ণতা, সেই ক্ষেত্রে অনেক সময় তাকে আমরা যদি মানসিক সাপোর্ট দেই, সমর্থন দেই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তার ওষুধ না দিলেও মানে অনেক সময় ভালো হয়ে যায়। কিন্তু যেটা ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটা আমরা বলছি, যে তার মন খারাপ থাকছে এবং সবকিছুর প্রতি অনীহা এবং অন্যান্য শারীরিক লক্ষণগুলো যদি 14 দিন বা তার বেশি সময় থাকে, তখন কিন্তু তার স্ট্যান্ডার্ড যে ডিপ্রেশনের যে বিষণ্ণতার যে চিকিৎসা সেটা কিন্তু লাগবে অবশ্যই। কারণ সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ল্যাকটেশন স্তন্যদায়ী মায়ের কথা চিন্তা করে কিন্তু আমাদেরকে ওষুধ প্রেসক্রাইব করতে হয়। কারণ সেখানে অনেক সময় আমরা বলে থাকি যে মানে ব্রেস্ট ফিডিংটা খুব রেস্ট্রিক্ট করে ফেলা, বা অনেক সময় মানে বাদ দিয়ে অন্য মানে বাচ্চাকে ইনফ্যান্ট ফর্মুলা দেওয়া, এটাও কিন্তু করতে হয়। কারণ বা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে কিন্তু বাচ্চারা কোনো টেক কেয়ার করতে পারবে না। এবং সবচেয়ে রিস্ক যেটা আমরা বলি পোস্টপার্টাম ডিপ্রেশন, এখানে কিন্তু অনেক সময় ডিপ্রেশনটা এত মানে সিভিয়ার বা তীব্র ধরনের হয়, কিন্তু সে কিন্তু বাচ্চার কোনো দেখাশোনা করতে পারে না। আরেকটা যেটা প্রবলেম হয়, অনেক সময় তার হতাশাটা এই পর্যায়ে সে মনে করে আমার বেঁচে থেকে কি লাভ, তাহলে বাচ্চাও মেরে ফেলার চিন্তা তার মধ্যে, ইনফ্যান্টিসাইড, সেটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রসব পরবর্তী যদি বিষণ্ণতা হয়, তখন কিন্তু চিকিৎসার সময় এই বিষয়গুলো কিন্তু জরুরিভাবে খেয়াল রাখা দরকার। আমরা কিন্তু অনেক সময় বলে থাকি বাচ্চাকে আলাদা রাখার জন্য, মা যতদিন সুস্থ না হচ্ছে তাকে কেয়ার গিভার আরেকজন দেওয়া, সাপোর্ট দেওয়া, এবং সেই সাথে বাচ্চাকে প্রয়োজনে আলাদা রেখে চিকিৎসা করে যখন সুস্থ হবেন তখন আবার মা তার বাচ্চাকে আবার টেক কেয়ার করবেন বা দেখা করবেন। তো এই বিষয়গুলো আছে। আবার আরেকটা বলেছিলাম যে শুরুতে এলডারলি বা প্রবীণদের বিষণ্ণতা, তো ওইটাও কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ অবস্থা জীবনের আর কি, যে আমরা যখন বলি যাদের বয়স 60 বা তার বেশি, তখন তাদেরকে আমরা প্রবীণ জনগোষ্ঠী বলি। এদের মধ্যে কিন্তু বিষণ্ণতার ঝুঁকি অনেক বেশি, এবং আমরা দেখছি যে তার জীবনের শেষ প্রান্তে এসে জীবনের চাওয়া পাওয়ার যে হতাশা বা হিসাব মেলানোর যে বিষয়টা, আরেকটা আমরা বলি এমটি নেস্ট,
এমটিনেস মানে শূন্য, মানে তার নেস্ট মানে তার মানে বাড়িঘর শূন্য হয়ে গেছে, সব ছেলেমেয়েরা বিদেশ চলে গিয়েছে, এবং সেই সাথে শারীরিক রোগ নানাবিধ, যেহেতু শারীরিক রোগ ডায়াবেটিস সহ অন্যান্য স্ট্রোক, প্রেশার, এগুলো হাইপারটেনশন এগুলো দেখা যায়। তো ওই আমরা বলি এল্ডারলি বা মানে বয়স্কদের, প্রবীণদের মধ্যে কিন্তু বিষণ্ণতা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ক্ষেত্রে ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ যে ওষুধগুলো পুরোনো ধরনের বা আমরা বলি যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এগুলোতে অনেক সময় তাদের সমস্যা হয় নানাবিধ। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু তার চিকিৎসার ক্ষেত্রে আমরা ওষুধ এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলছি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সেগুলো কিন্তু খুবই ইফেক্টিভ বা খুব কার্যকরী। নিঃসন্দেহে স্যার, এক্ষেত্রে প্রবীণদের যে আলঝেইমার্স বা ডিমেনশিয়া, যে আরো অন্যান্য রোগগুলো আছে, এগুলো কি আসলে বিষণ্ণতা থেকে হয় কিনা, বা সেগুলো কোনো পরবর্তীতে কোনো কিছু মানে সেক্ষেত্রে প্রবীণদের যে অন্যান্য শারীরিক রোগ, যেটা আপনি বললেন যে আলঝেইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া, এখানে কিন্তু বিষণ্ণতা একটা আলাদা পার্ট হিসেবে থাকতে পারে। আচ্ছা, যেমন মানে তার ডিমেনশিয়ার যে মূল বিষয়, সে মেমোরি ইম্পেয়ারমেন্ট, যে ভুলে যায়, এবং সেই সাথে তার অন্যান্য নিউরোসাইকেটিক ম্যানিফেস্টেশন হতে পারে, অস্বাভাবিক আচরণ, সন্দেহ করতে পারে, এবং তার মধ্যে কিন্তু আবার বিষণ্ণতা থাকতে পারে। তবে আমরা বলি বিষণ্ণতা যেটাকে বলা হয় সিউডো ডিমেনশিয়া, মানে ফলস ডিমেনশিয়া, আর একটা যেমন সেখানেও কিন্তু ভুলে যাওয়ার সমস্যা হয়, মনোযোগ থাকছে না। কিন্তু বিষণ্ণতাতে আমরা যখন অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন দেই বা তার চিকিৎসা দিলে কিন্তু তার এই ভুলে যাওয়ার সমস্যা চলে যায়। কিন্তু ডিপ্রেশন মানে আমরা বলি ডিমেনশিয়া যেটাকে বলা হয় নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, সেখানে কিন্তু ওষুধ দিলে বিষণ্ণতা ভালো হয়, কিন্তু ভুলে যাওয়ার সমস্যা যেটা, তার যে মেমোরি ইম্পেয়ারমেন্ট, সেটা কিন্তু আর আগের পর্যায়ে খুব একটা ফিরে আসে না। তো সেই হিসাবে কিন্তু অন্যান্য যেমন পার্কিনসন্স ডিজিজ, নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, সেখানেও কিন্তু বিষণ্ণতা থাকতে পারে। মানে আদার যে আমরা বলি স্ট্রোক মানে পরবর্তী যে অন্য সমস্যা, এবং তারপর নিউরো এন্ডোক্রাইন যে অন্য ডিজিজ, যেমন হাইপোথাইরয়েডিজম, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে যার হাইপোথাইরয়েডিজম আছে, তাকে যদি আমরা শুধু বিষণ্ণতা ওষুধ দেই, থাইরয়েড কারেকশন না, লেভেল কারেকশন না করি, তাহলে কিন্তু তার কখনোই সমন্বিত চিকিৎসা, জি অবশ্যই এটা কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট করে, এবং আমরা প্রয়োজন হলে অবশ্যই অন্যান্য ডিসিপ্লিনের সহযোগিতা লাগবে, অবশ্যই তাদের সহযোগিতায় চিকিৎসা দিই। স্যার, এই ক্ষেত্রে জানতে চাচ্ছিলাম যে প্রসব পরবর্তী যে মায়েদের কথা তখন স্যার বলেছেন, গর্ভকালীন সময়েও কিন্তু আসলে অনেক মারা স্বাভাবিকভাবে খুব হতাশ হয়ে পড়েন, কারণ যারা হয়তো বা কর্মজীবী, তারা একটা কর্ম থেকে বিরতি নিতে হয়, এবং হরমোনাল অনেক চেঞ্জেস যেহেতু আসে, তার লাইফে একটা বিশাল পরিবর্তন চলে আসে, এবং ফ্যামিলি থেকেও যে সবসময় সাপোর্ট সিস্টেমটা পাওয়া যায় তাও কিন্তু না। তো ওই সময়টাতে আসলে ডিপ্রেশন হলে কিভাবে এটা ম্যানেজ করা যায়, এবং তখন কি আসলে ওষুধ নেওয়া যায় কিনা, বা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা যেমন বলি প্রসব পরবর্তী যেরকম, কিন্তু প্রসব পূর্ববর্তী আমরা অ্যান্টিনেটাল পিরিয়ড, যে গর্ভাবস্থায় কিন্তু যে কারো মহিলাদের বিষণ্ণতা হতে পারে, এবং সেই ক্ষেত্রে অন্যান্য সাইকোসোশ্যাল ফ্যাক্টর, যেমন আমি যেরকম দেখেছি, মানে আমার চেম্বারে রুগী এসছে যে তার সম্প্রতি ডিভোর্স হয়ে গিয়েছে, তাকে সে আবার প্রেগনেন্ট, তার মানে গর্ভাবস্থা কন্টিনিউ করতেছে, ফ্যামিলি সাপোর্ট অত ভালো না, তার জন্য অবস্থাটা কিন্তু খুব ডিফিকাল্ট, কঠিন। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি, অবশ্যই বিষণ্ণতার যে আমরা স্ট্যান্ডার্ড যে চিকিৎসা আমরা বলি, সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আমাদের সতর্কতা অবলম্বন করতে হয়, যে আমাদের প্রথম যে 3 মাস গর্ভাবস্থার ফার্স্ট ট্রাইমেস্টার যেটাকে আমরা বলছি, যেখানে অর্গানোজেনেসিস, যে বাচ্চার তার অর্গান তৈরি হয়, তো সেই সময়টা কিন্তু খুব সতর্কতার সাথে ওষুধ দিতে হয়, এবং খুব কম পরিমাণে, যেগুলা মানে অলরেডি পরীক্ষিত, মানে ওল্ডার জেনারেশন যেটা আমরা বলি যে মানে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, সেগুলো আমরা খুব স্বল্প মাত্রায় প্রেসক্রাইব করে থাকি অনেক সময় খুব সতর্কতার সাথে, এবং সেই সাথে সাথে আমরা বলি সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব গুরুত্বপূর্ণ। যখনই 3 মাস পার হয়ে যায়, তখন কিন্তু সতর্কতার সাথে কিন্তু স্ট্যান্ডার্ড ডোজে কিন্তু আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট প্রেসক্রাইব করি, এবং সেই সাথে তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা সাইকোথেরাপি এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কন্টিনিউ করা যায়। এবং আমরা বলি বাচ্চা হওয়ার পরে তো আমরা যেটা বললাম প্রসব পরবর্তী যেভাবে আমরা চিকিৎসা করে থাকি পোস্টপার্টাম ডিপ্রেশন, সেভাবেই কিন্তু দেওয়া সম্ভব। তবে এই ক্ষেত্রে অবশ্যই তার অভিভাবক যারা আছেন, তার কাছের লোকজন যারা আছে, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এই সময়টাতে যেন তাকে সাপোর্ট দেওয়া হয়। এবং যেহেতু প্রেগনেন্সি একটা জীবনের নতুন একটা বিষয়, যারা অলরেডি হয়তো যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কথা আলাদা, কিন্তু তাকে এই প্রথমবারের মতো যে মানে যদি কেউ মা গর্ভবতী হন, তাহলে অবশ্যই তার পরিবারের হাজবেন্ড এবং তার বাবা মা, ভাই বোন, অন্য যারা কাছের লোকজন আছে, সেই জন্য এই সময়টিকে, এই যে মানসিক চাপ, এটার জন্য সে প্রস্তুতি নিতে পারে, এবং তাকে যেন সেই সাপোর্টটি পরিবার থেকে দেওয়া হয়, এটা অবশ্যই খুব গুরুত্বের সাথে বিবেচনা রাখতে হবে। স্যার, এই যে এখন আমাদের যে সামাজিক বাস্তবতার জায়গাটা, অনেক মানুষ, সবাই কিন্তু মোটামুটি কাজের সঙ্গে যুক্ত আছেন, হাজবেন্ড ওয়াইফ দুজনই কর্মজীবী যদি সেই ক্ষেত্রে থাকেন, একে অপরকে কোয়ালিটি টাইমটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি আমরা এখন দেখতে পাই না, এবং দাম্পত্য জীবনে কিন্তু এটা একটা বিশাল সমস্যা, বোঝাপড়ার ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু একটা যখন প্রত্যাশার একটা পূরণ হচ্ছে না, মানসিক চাপ বাড়ছে, এবং একটা বিষণ্ণতার জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। তো সেই বিষয়টা আসলে কি করে ম্যানেজ করা যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলেছেন যে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সম্পর্কটাকে আপনার বলি যে নার্চার করা বা কেয়ার করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করার পরে সবকিছু মানে টেকেন গ্রান্টেড যে সবকিছু পেয়ে গিয়েছে, ব্যাপারটা এরকম না। সম্পর্কটাকে গুরুত্ব দিতে হয়, চর্চা করতে হয়, এবং সেই ক্ষেত্রে যে যতই ব্যস্ত হোক, নিজেদের জন্য সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ। এর মাঝেই
মানে হলিডে বা ছুটির দিনগুলোতে তাদেরকে সময় দেওয়া। এবং আমরা যেটা দেখি যে অনেকে বাসায় গিয়ে প্রথমে মোবাইল খুলে সারাক্ষণ ফেসবুক দেখছে, ফ্যামিলির কোনো কথা শুনছে না, বাচ্চাদের কথা শুনছে না, ওয়াইফ কি বলছে বা তার বিপরীত চিত্র মানে হাজব্যান্ডের ক্ষেত্রে এরকম কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যতই ব্যস্ততা থাকুক পরিবারের জন্য যেন আলাদা সময় থাকে এবং তাকে তার কোনো ক্রাইসিস, এবং সেই ক্ষেত্রে আরেকটা যেটা আমরা বলি যে এরকম মানে যদি ব্যাপারটা চলতেই থাকে তাহলে কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একটা দাম্পত্য কলহ এবং সেটা কিন্তু দূরত্ব বেড়ে যাওয়া এবং সেই ক্ষেত্রে একটা পর্যায়ে কিন্তু ডিভোর্সের কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া, কারণ অনেক সময় আমরা দেখি যে এই যে সময় না দেওয়ার কারণে কিন্তু তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়, ক্ষোভ থেকে হতাশা এবং বিষণ্ণতা, ডিপ্রেশন খুবই কমন। এবং আমরা যেটা ইদানিং পাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হাজব্যান্ড যখন কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই পেইনফুল একটা বিষয়, যেমন তার দেখা যাচ্ছে যে সে ডিভোর্স হয়ে যেতে পারছে না কারণ তার আর্থসামাজিক বাচ্চা মানুষ করার জন্য তার যে বাধা, তো এইটা কিন্তু দীর্ঘমেয়াদে থাকলে কিন্তু তার তীব্র ধরনের বিষণ্ণতা তৈরি হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু তার যে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে মারাত্মকভাবে। এবং এটা শিশু কিশোরদের উপর অবশ্যই বাচ্চাদের মধ্যে কিন্তু একটা নেগেটিভ, কারণ মানে তারা সবাই বাচ্চা যখন বড় হয়ে যায়, ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে, তারা জানছে যে বাবা এরকম এক্সট্রিম অ্যাফেয়ারে জড়িত আছে, মাকে এসে ফিজিক্যাল ভায়োলেন্স, টর্চার করছে, পারিবারিক একটা অশান্তি তৈরি হচ্ছে, তখন কিন্তু অনেকে এসে এরকম মানে বলেছে যে তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতা তৈরি হয়, যে তারা এই জীবনে রাখতে চায় না, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার, যদি আমরা বলি যে কারোর মধ্যে এরকম থাকে সেটা যেন চিকিৎসার আওতায় আনে এবং সেটার জন্য একটা পাশাপাশি পারিবারিক সহযোগিতা এবং সেই ক্ষেত্রে কোনো যদি আইনগত সহযোগিতা, সেগুলোও কিন্তু মানে আমরা বলি ম্যানেজমেন্ট বা চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ। স্যার, যদি চিকিৎসা না করা হয় বিষণ্ণতা এবং চিকিৎসা যদি ডিলে হয়, সেখানে আসলে কি কি সমস্যা হতে পারে? সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমরা বলি, বিষণ্ণতার চিকিৎসা যদি সময়মতো না করা হয় তাহলে একজন ব্যক্তি কিন্তু একদম অকেজ হয়ে যাওয়া, মানে ডিসেবল হয়ে যাওয়া যেটা বলি। এবং মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গবেষণা আমরা বলছি ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স, এটা দিয়ে যে গবেষণা দেখা গিয়েছে যে বর্তমানে কিন্তু যত ধরনের মানে যে ডিসএবিলিটি তৈরি হয় রোগের কারণে, যে কোনো শারীরিক বা মানসিক রোগের কারণে, তার মধ্যে বিষণ্ণতার অবস্থান কিন্তু দ্বিতীয় অবস্থানে। এবং বলা হচ্ছে যে এটা যদি 2030 পার হয়ে যায়, এই অবস্থা চলতে থাকে আর্থিক প্রেক্ষাপটে, আমরা জানি যে পোস্ট কোভিড, কিছুদিন আগে আমরা মহামারীর থেকে সবেমাত্র মানে বের হতে পেরেছি বলা যেতে পারে। এই কোভিড সিচুয়েশনের কারণে কিন্তু বিষণ্ণতা অন্যান্য শারীরিক রোগ অনেক বেড়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে চিকিৎসা যদি না নেওয়া হয় তাহলে একজন ব্যক্তি প্রথমত তার কর্মদক্ষতা নষ্ট হয়ে যাবে, সে মানে তার ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, তার মানে পড়াশোনা হবে না, তার কাজের দক্ষতা কমে যাবে এবং সবচেয়ে মানে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, ডিপ্রেশনের সবচেয়ে খারাপ যে মারাত্মক পরিণতি সেটা হচ্ছে আত্মহত্যা বা সুইসাইড। আমরা বলি আত্মহত্যার যতগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে বেশি মানসিক রোগের কারণ হচ্ছে শতকরা 90%, যে তার মধ্যে বিষণ্ণতা সবার শীর্ষে অবস্থান করে। বলা হয় যে প্রায় মানে বিষণ্ণতা আক্রান্ত ব্যক্তির প্রায় শতকরা 10% 10%, মানে 100 জনের 10 জনের মধ্যে কিন্তু সুইসাইড করার মানে সম্ভাবনা অনেক বেশি, বড় সংখ্যা। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা বলি মানে এই যে অন্যান্য যে মানসিক রোগ যেগুলো আছে, স্কিজোফ্রেনিয়া, মাদকাসক্তি, তার উপরে কিন্তু বিষণ্ণতা। তো বিষণ্ণতা যদি সময় মতো নির্ণয় করে চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি তাকে আর কিন্তু আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না, একসময় কিন্তু সে সুইসাইড করেই ফেলবে। কিন্তু কারোর মধ্যে যদি আত্মহত্যার প্রবণতা থাকে বা আত্মহত্যার লক্ষণ, যেমন আমরা প্রায়ই দেখি যে আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে খুবই কমনলি পাই বিভিন্ন পয়জন, মানে আপনার মানে বিভিন্ন ধরনের ইভেন হারপিকও খাচ্ছে এদের পয়জনিং, মানে বিভিন্ন মানে আমরা বলি ইয়েতে হচ্ছে মানে গ্রামাঞ্চলে যেটা অর্গানোফসফরাস কীটনাশক। এই যে তাদের মধ্যে কিন্তু বিষণ্ণতা একটা কারণ বা অন্যান্য যে পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা ওগুলোও কিন্তু থাকে। তো ওনাদেরকে যদি মানসিক স্বাস্থ্য অ্যাসেসমেন্ট না করা হয়, বিষণ্ণতার চিকিৎসা আইডেন্টিফাই করে যদি নির্ণয় করে চিকিৎসা না দেওয়া হয়, তারা কিন্তু বারবার এই আত্মহত্যার প্রবণতা হতেই থাকবে। তো সেখানে মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য অবশ্যই সাইকিয়াট্রিস্ট, মানসিক রোগ বিষয়ক বা আমরা যে বলি অ্যালাইড প্রফেশনাল, তাদের সমন্বিত চিকিৎসার মাধ্যমে কিন্তু তাদের চিকিৎসা আনতে হবে। আর একটা হলো চিকিৎসা কোথায় পাওয়া যায়, এটাও খুব গুরুত্বপূর্ণ। সরকারি পর্যায়ে আমরা যেটা বলি যে মানে সরকারি যে মেডিকেল কলেজ 37টি মেডিকেল কলেজ, যদিও সবগুলোতে এখনো সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট হয়নি, কিন্তু পর্যায়ক্রমে সবগুলোতে হয়ে যাবে। সেখানে মানসিক রোগ বিভাগে বা সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে গেলে কিন্তু তারা মানে 10 টাকার বা নামমাত্র মূল্যে টিকিট কেটে কিন্তু তারা বিশেষায়িত বা স্পেশালিস্ট চিকিৎসা পাবে। এছাড়াও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, তো সেখানে কিন্তু খুব নামমাত্র মূল্যেই কিন্তু চিকিৎসা আছে। তো মূল যেটা আমরা বলি চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে স্টিগমা, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, যে মানসিক রোগ, বিষণ্ণতা সহ যে কোনো ধরনের মানসিক রোগের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় কিন্তু আপনার যে আমি মানসিক রোগে আক্রান্ত বা আমার মানসিক রোগ হয়েছে, ডিপ্রেশন হয়েছে, এটা আমি যদি সবার কাছে প্রকাশ করি, জানলে আমি সবার কাছে ছোট হয়ে যাবো, এই যে সবচেয়ে বড় সমস্যা, এই স্টিগমা কিন্তু আমরা বলি এখান থেকে বেরোয় আসতে হবে। মানসিক রোগ শারীরিক রোগের মতো, ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশনের মতো একটা রোগ, ব্রেনের রোগ বলি আমরা।
তো সেটা হলে অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে আপনাকে চিকিৎসায় আসতে হবে, যে আপনার সাথে যারা আছেন, যারা পরিবারের সদস্য, তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তার চিকিৎসার ব্যবস্থা করা। এবং আমরা বলেছি চিকিৎসা হাতের কাছে কিভাবে আছে, আমরা বলি আমাদের বিশেষিত ছাড়াও কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, যে কোনো মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসক আছেন, সাইকিয়াট্রিস্ট থাকুক আর না থাকুক, যে কোনো মানে এমবিবিএস মেডিকেল গ্র্যাজুয়েট কিন্তু মেডিকেল গ্র্যাজুয়েট প্রাথমিক চিকিৎসা দিতে পারবে বিষণ্ণতার। উনি যদি মনে করেন যে পরবর্তীতে কারো কাছে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করা দরকার, উনি প্রয়োজনে করবেন। কিন্তু এই যে অ্যাওয়ারনেস আমরা বলি যে অ্যান্টি স্টিগমা ক্যাম্পেইন, যে এই ব্যাপারে শুধুমাত্র বিষণ্ণতা না, যে কোনো মানসিক রোগ সম্পর্কে কিন্তু এই সচেতনতা তৈরি আমাদেরকে করতে হবে। আমি মনে করি অবশ্যই আরটিভি বা মিডিয়া যারা অন্যান্য করছেন তারা কিন্তু এই ব্যাপারে বেশ ভালো ভূমিকা, এবং আমাদের মনের কথা ওইটারই একটা পার্ট, যে সচেতনতা তৈরি করার ক্ষেত্রে পাবলিক অ্যাওয়ারনেস, যে জনগণের মধ্যে যে সচেতনতা, এটা খুব গুরুত্বপূর্ণ। ইভেন চিকিৎসকদের মধ্যে সচেতনতা আমি মনে করি, কারণ যদিও এখন আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলামে সাইকিয়াট্রি অনেক গুরুত্ব পেয়েছে আগের থেকে, তো আমি আশা করব যে আমাদের যারা তরুণ প্রজন্ম ডাক্তার হবে, ভবিষ্যতে চিকিৎসা হবে, তারা অন্যান্য রোগের সাথে মানসিক রোগের বেসিক যে ট্রেনিং যেটা, তারা যেন সেই ব্যাপারে নিজেরা আগ্রহী হয়ে শিখে। এবং আমাদের যারা শিক্ষক আছেন, মেডিকেল শিক্ষক, তাদের একটা নৈতিক দায়িত্ব, এবং ইনক্লুডিং আমরা নিজেরা সাইকিয়াট্রিস্ট, তাদের দায়িত্ব যে তাদেরকে যেন আমরা এই ব্যাপারে মানে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং ট্রেন আপ করতে পারি, যাতে তারা বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে তারা কিন্তু মানসিক রোগের চিকিৎসা দিতে পারে। সেটাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্যার, এই যে বিষণ্ণতা রোগ নিয়ে যে এটা তো একটা আসলে অনেক বড় কনসিকুয়েন্সেস আমরা আসলে দেখতে পাচ্ছি, প্রভাবটা। তো সেই ক্ষেত্রে স্কুল কলেজ বা আমাদের একদম এলাকা ভিত্তিক বা এই জায়গাগুলোতে আসলে কি করে আমরা অ্যাওয়ারনেস আরো বিল্ড আপ করতে পারি, বা স্কুল কলেজগুলোতে আসলে পাঠ্যক্রমে কারিকুলাম ভিত্তিক কোনো আসলে চেঞ্জেস বা সেখানে স্টুডেন্ট কাউন্সিলর নিয়োগ দেওয়া, এই বিষয়টা যদি একটু বলেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যে আমরা বলি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আসলে এই ব্যাপারে মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগ সম্পর্কে কিন্তু সচেতনতা তৈরি দরকার, যেটা মাদকাসক্তি বা অন্যান্য রোগের মানে অন্যান্য ক্ষেত্রে হচ্ছে। তো কারিকুলামে কিছুটা এসছে, হয়তো ভবিষ্যতে আরো আসবে। এবং আমরা মনে করি যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা যে ব্যুরো, যেটা হেলথ এডুকেশন ডিপার্টমেন্ট, তারাও কিন্তু যেমন ডে সেলিব্রেশন, আমরা বলি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, আত্মহত্যা প্রতিরোধ দিবস, এগুলো কিন্তু আমরা পালন করে থাকি। তাহলে এগুলো থেকে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি হবে। কিন্তু অবশ্যই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কাউন্সিলর বা আমরা বলি সাইকোলজিস্ট নিয়োগ, সেই বিষয়গুলো কিন্তু আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে সবাইকে দলগতভাবেই সেটা করতে হবে। মানে একার পক্ষে সম্ভব না, এবং যে যার যার জায়গা থেকে আসলে কাজ করতে হবে। এই সচেতনতা তৈরি করা দরকার। এবং আমি বলি স্কুলের পরিবেশ যেন আমাদের স্টুডেন্টদের মানে ছাত্রছাত্রীদের জন্য সহায়ক হয়। তো ওখানে মানে বুলিং মানে তাদেরকে যেন মানসিক নির্যাতন এগুলো যেন না হয়, শারীরিক নির্যাতন, এবং আরেকটা কিন্তু একটা কমিটিও ছিল, যেরকম নিপীড়ন বিরোধী কমিটি একটা সরকারিভাবে করা হচ্ছিল। এগুলো আসলে কতটুকু এটা আসলে সক্রিয় করা দরকার, যেন তারা যেন এবং কর্মক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয়, তার মানসিক স্বাস্থ্য যেন ভালো থাকে, কর্মক্ষেত্রে যেন তার জন্য সাপোর্টিভ হয়। এই বিষয়গুলো কিন্তু সবই মানে মানে বিষণ্ণতার চিকিৎসা বা তার ম্যানেজমেন্টের পার্ট। সেই জিনিসগুলো কিন্তু আমাদের সমন্বিতভাবেই চিন্তা করতে হবে, এবং এইভাবে করতে পারলে কিন্তু আমরা আমাদের দেশকে বিষণ্ণতা মুক্ত করতে পারবো। পরিবারের ভূমিকাটা তো একটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে ফ্যামিলির কি ধরনের অ্যাক্টিভিটিস গুলো করা উচিত, বা একজন যদি তার পরিবারের একজন বিষণ্ণতায় আসলে আক্রান্ত হয়, সেক্ষেত্রে তাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত, আচরণগুলো কেমন হওয়া উচিত? পরিবারের তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবারকে নিতে হবে, কারণ আমাদের ছেলেমেয়েরা বা যদি আমাদের কেউ ঘনিষ্ঠজন কেউ সমস্যায় পড়ে, আমাদের যেন বাবা মা হিসেবে বা আমাদের যদি এই অবস্থানটা ধরে রাখতে হবে যে তারা যেন আমাদেরকে তাদের সমস্যার কথা বলতে পারে, বা আমরা যেন তাদের সমস্যার কথা শুনি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমস্যার কথা কিন্তু পরিবারেই প্রথমে জানতে পারবে। তার যখন মন খারাপ হচ্ছে, দেখা যাচ্ছে পড়াশোনা করছে না, রাগারাগি করতেছে, ঘর থেকে বের হচ্ছে না, এই যে সমস্যাগুলো, তার আচরণের যে পরিবর্তনগুলো, তাহলে পরিবারকে কিন্তু আগে আসতে হবে এবং বলতে হবে যে তোমার কি সমস্যা, খোলাখুলি যে একটা কথাবার্তা বলা, সেই পরিবেশটা কিন্তু মানে তৈরি করতে হবে ফ্যামিলির মধ্যে, সেই পরিবেশটা বজায় রাখতে হবে যাতে তারা যেন যে কোনো সমস্যার কথা বলতে পারে। তখন যদি মানে তার শুনে মনে হয় যে তার মানসিক সমস্যা হতে পারে, বিষণ্ণতার কোনো লক্ষণ দেখা যেতে পারে, তাহলে অবশ্যই তার নৈতিক দায়িত্ব তাকে একজন চিকিৎসার ব্যবস্থা করা, একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া, যেটা আমরা বলি যে সরকারি পর্যায়ে আমাদের স্বাস্থ্য সেবার যে সার্ভিসটি নেটওয়ার্ক আছে, সেখানে গেলেই কিন্তু সে সহজেই পাবেন। এবং পারিবারিক সম্পর্কের জায়গাটাও আসলে উন্নয়ন করে, যে খাবার টেবিলের জন্য আমরা একবার একটা মিট করতে পারি, এবং সেক্ষেত্রে তার মানে ডিজিটাল ডিভাইস বেশি ব্যবহার করছে কিনা, সারাক্ষণ মোবাইল ব্যবহার করছে কিনা, ফেসবুক বেশি করছে কিনা, ঘর থেকে বেরোচ্ছে না, তার খেলাধুলা নাই, কালচারাল প্রোগ্রাম নাই, এগুলো যেন না হয়। এই ব্যালেন্সটা কিন্তু করা খুব জরুরি, কারণ এখন বর্তমান সময়ে যে একাডেমিক বা পড়াশোনার যে চাপ, সেই চাপটা এবং প্রত্যাশার চাপ আরেকটা, যেটা আমরাই তৈরি করছি, যে সবসময় তাদের উপর একটা মানে টার্গেট ফিক্স করে দিচ্ছি যে তোমাকে গোল্ডেন জিপিএ পেতে হবে, তোমাকে এই করতে হবে, ওই করতে হবে। এই যে প্রত্যাশার মানে চাপে তারা ভেঙে পড়ছে, এইটা যেন না হয়, সুস্থভাবে যেন তার বিকাশটা হয় শারীরিক মানসিক, সেই প্রক্রিয়াটাও কিন্তু আমাদেরকে মানে বহাল রাখতে হবে। একদমই তাই স্যার। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন।
তো দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আপনাদের কারো যদি মানে বিষণ্ণতা বা সহ যে কোনো মানসিক রোগের লক্ষণ থাকে, আপনারা কোনো হেজিটেশন না করে বা দ্বিধাদ্বন্দ্ব না করে দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আপনাদের সবার শুভকামনা করছি। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিষণ্ণতা এটা কিন্তু একটি মানসিক রোগ এবং মন খারাপ, শুধুমাত্র মন খারাপ হওয়া এবং বিষণ্ণতা রোগের মধ্যে কিন্তু পার্থক্য আছে, যেটা আজকে আমরা আমাদের অনুষ্ঠান থেকে জানলাম। এবং আমরা কিন্তু যে যার জায়গা থেকে এই রোগটা সম্পর্কে সচেতন হই এবং যদি আপনি আপনার পরিবারে এবং আপনি আপনার নিজের মধ্যেও বিষণ্ণতার কোনো লক্ষণ দেখে থাকেন, তাহলে আর কোনো দেরি না করে একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।